তবে এটা ঠিক যে এই সরকারের আমলেই আমরা পে স্কেল পাবো ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখি। ইনশাআল্লাহ আমরা আশা রাখি এই সরকারই আমাদের পে স্কেলের গেজেট জারি করে যাবেন, এটা আমরা বিশ্বাস করি। সেই সভাটা আগামী ৮ তারিখ মানে আগামী বৃহস্পতিবার হতে যাচ্ছে, দুপুর ১২টায় শুরু হবে। আমরা চাই সেই সভাটা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে। আমরা চাই এই সভাটার পরে আরো একটা সভা হবে, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। সে তারিখটাও আমি জানি, ৮ তারিখের পরে, ৮ তারিখ মানে আগামী বৃহস্পতিবার একটা সভা হচ্ছে, এই ৮ তারিখ সভার পরে আরেকটা সভা হবে। সে তারিখটাও আমি জানি, কিন্তু সেটা এখন বলবো না, বলার প্রয়োজন নেই, কারণ ওই তারিখটা আবার চেঞ্জ হতে পারে, তখন আবার আপনারা বলবেন আপনার তথ্য সঠিক না। এজন্য আর আগে থেকে বলছি না। আজকে ৮ তারিখে যে মিটিংটা হবে পে কমিশনের, সেটাও আমি বলতে চাইনি, এটাও বলা নিষেধ ছিল, কিন্তু দেখলাম আজকে কিছু কিছু মিডিয়ায় সেটা প্রকাশ করে দিয়েছে। যেহেতু আরো অনেকে জানছে বলছে, তো যেহেতু মিডিয়ায় প্রকাশ করে দিচ্ছে বলছে, তাহলে আমরা বললে আর দোষ কি? তাই আমিও আপনাদেরকে জানিয়ে দিলাম যে ৮ তারিখে পে কমিশনের একটা মিটিং হচ্ছে। তবে এটা ঠিক যে এই সরকারের আমলেই আমরা পে স্কেল পাবো ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখি। ইনশাআল্লাহ আমরা আশা রাখি এই সরকারই আমাদের পে স্কেলের গেজেট জারি করে যাবেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদেরকে দাবিটা চালিয়ে যেতে হবে, সবাইকে বেশি বেশি জোরালোভাবে দাবিটা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সবাই বেশি বেশি করে দাবিটা প্রচার করবেন। হোক, আমরা চাই আমাদের এই যে ৮ তারিখের যে মিটিং, সেটা যেন ফলপ্রসূ হয়, এবং এই মিটিং থেকে পরবর্তীতে আরেকটা মিটিং হবে। সেই মিটিং এর পরেই আমরা আশা করি জানুয়ারির ২০ তারিখের মধ্যে, যদিও ১৫ তারিখের কথা আমরা জানি, তো আমরা আরো ৫ দিন বাড়িয়ে বললাম, ১৫ থেকে ২০ তারিখের মধ্যে যাতে পে কমিশনের সুপারিশ জমা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমরাও দাবি করছি যাতে ২০ তারিখের মধ্যেই পে কমিশনের সুপারিশ চূড়ান্তভাবে সেটা যেন জমা হয়, কারণ আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে পিঠ বেঁকা হয়ে গেছে। আমরা বলি, অনেকেই বলে যে ভাই দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি বলি দেয়ালে পিঠ ঠেকে সেখান থেকে আবার বাঁকা হয়ে ফেরত উল্টা দিকে হাঁটা শুরু করেছে। ১০ বছর আমরা ধৈর্য ধরেছি, ১০ বছরে ২টা পে স্কেল অতিবাহিত হওয়ার সময় পার হয়ে গেছে, পাওয়ার সময় চলে গেছে, আমরা পাইনি। সরকারের একটা জিনিস বাস্তবায়ন করতে গেলে, আর পে স্কেলের মতো একটা বিশাল একটা জিনিস, এটা বাস্তবায়ন করতে গেলে হাজার হাজার কোটি টাকারও প্রয়োজন, তাই না? আমরা তো অনেক কিছু মুখে বলেই খালাস, কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে সরকারের বিভিন্ন দিক চিন্তা করে তারপরেই কিন্তু বাস্তবায়ন করতে হয়, তাই না? এমনি এমনিই তো আর হয়ে যায় না সবকিছু। তো যাই হোক, আমরা চাইবো সরকারের কাছে, আমরা সবসময় বলবো যে সবাই আমাদের যাতে দাবিটা বাস্তবায়ন হয়। এই সরকারই যেহেতু আমাদের পে কমিশন গঠন করেছেন, তাই আমরা চাইবো এই সরকারই যেন সেই পে স্কেলটা বাস্তবায়ন করে যান, তাহলে আপনার পে কমিশন গঠনটা সার্থক হবে। অন্তর্বর্তীকালীন সরকার, ইতিপূর্বে অনেকেই সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কিন্তু আপনার তারা কখনোই পে স্কেল দেয়নি। কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকার, তারা কখনোই কিন্তু পে স্কেল দেয়নি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে পে কমিশন গঠন করেছে, 15% বিশেষ ভাতা দিয়েছে। সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ। তবে আরো কৃতজ্ঞ থাকব যদি এই সরকারের আমলেই পে স্কেলটা বাস্তবায়ন হয়, কারণ দীর্ঘ 10টা বছর আমরা যন্ত্রণা, কষ্ট, অভাব, অভিযোগ সহ্য করতে 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 আজকে আমরা ক্লান্ত। দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম বেড়েছে, আজকে কর্মচারীদের ক্রয় ক্ষমতা সকলের নাগালের বাইরে। আজকে এই যে দেখুন, জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, সবাই যার যার ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে, তারা যারা স্কুলে মানে পড়াশোনা করে, হ্যাঁ, যারা স্কুলে পড়াশোনা করে সবার ছেলে মেয়েকে স্কুলে ৮,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ করে টাকা লাগতেছে প্রত্যেকের ছেলে মেয়েদেরকে ভর্তি করতে গেলে। কয়টা সরকারি স্কুল আছে? কয়জনে সরকারি স্কুলে পড়াশোনা করতে পারে বলেন? এই যে স্কুল থেকে বই, কয়টা বই দেয়, এরপরে বাকি বইগুলি আবার লাইব্রেরি থেকে কিনতে হয়, গাইড কিনতে হয়, স্কুল ড্রেস, ছেলে মেয়েদের আসা যাওয়ার খরচ, ভাড়া, মানে অনেক কিছু, যেগুলি আসলে কোনোভাবেই এই স্বল্প আয়ের কর্মচারীরা সংকুলন করতে পারতেছে না। তাই আমরা চাইবো আমাদের এই যে শিক্ষা ভাতা, আমরা এখন এক সন্তানের জন্য 500 টাকা পাই, আর 2 সন্তানের জন্য 1000 টাকা পাই।
অথচ এক সন্তানেরই স্কুলের বেতন এখন 1500 টাকা। এক সন্তানেরই ক্লাস সিক্সে স্কুলের বেতন 1500 টাকা। তাহলে চিন্তা করুন যে এক সন্তানের জন্য পাই 500 টাকা, আর এক সন্তানের ক্লাস সিক্সের বেতন 1500 টাকা। তাহলে কিভাবে পড়ালেখা করাবো আমাদের ছেলে মেয়েদেরকে? আবার দেখুন, আমরা যদি ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য, একজন ডাক্তারের ফি 1000 টাকার নিচে কারোর ফি নেই। 800, 900, 1000, 1200 অনেক টাকা তারা ফি নেয়। এরপরে দেয় টেস্ট, এই টেস্ট সেই টেস্ট, টেস্ট করতে করতেই জানের শেষ। তাহলে এই যে এত ব্যয়, আর আমাদের কর্মচারীরা বেতন পায় 15,000 টাকা, সর্বসাকুল্যে সবকিছু মিলে 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে যদি একজন সরকারি কর্মচারী ঢাকা শহরে বেতন পায়, আরে টিন শেড, যে বস্তির মধ্যে যে টিন শেড বিল্ডিং একতলা, সেই টিন শেড বিল্ডিং ও 8-10,000 টাকার নিচে পাওয়া যায় না। দুই রুমের একটা বাসা, 8-10,000 টাকার নিচে বস্তির মধ্যে টিন শেড, তাও পাওয়া যায় না। তারপরে কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে। এই যে গ্যাসের সিন্ডিকেট, এই যে বাড়তি যে প্রেসারটা, এটা আমাদের এই নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী ভাইরা কিভাবে সহ্য করবে? কিভাবে তাদের সংসার চলাবে? তাহলে তারা দুর্নীতি করবে না করবে নাকি? চুরি করবে না করবে নাকি বলেন তো? এই যে কাজগুলি যারা করে, এই যে মানে কখনো পেঁয়াজের দাম বৃদ্ধি হয়ে যায়, কখনো সয়াবিন তেলের দাম বেড়ে যায়, কখনো আলুর দাম বেড়ে যায়, কখনো চিনির দাম বেড়ে যায়, আবার হঠাৎ করে গ্যাসের দাম বাড়াইয়ে দিছে। তাহলে এই যে 1200 টাকার সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার যেটার দাম 1200 টাকা, সেটা যদি 2600 টাকা, 2500 টাকায় বিক্রি হয়, মানে ডাবলের চাইতেও বেশি, তাহলে মানুষ চলবে কিভাবে? এভাবেই চলতেছে প্রতিটা মাসে কোনো না কোনো জিনিসের এভাবে সিন্ডিকেট হয়। এই সিন্ডিকেট গুলি কেউ রুখতে পারে না। দেখা গেছে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে সারা দেশে কোটি কোটি টাকা এই সিন্ডিকেটরা হাতিয়ে নিয়ে যায়। এরপরে মোবাইল কোর্ট নামে এইটা রোধ করার জন্য, ততক্ষণে জানের রফা দফা শেষ। আর এই যে মোবাইল কোর্ট যখন নামে, যে এই দামের নিচে, এখন মোবাইল কোর্ট থেকে, যে সরকার থেকে, ভোক্তা অধিকার থেকে যে সিদ্ধান্তটা আসছে, যে 12 কেজি ওজনের যে সিলিন্ডার সেটা বিক্রি হবে 1306 টাকায়। 1306 টাকার বেশি কেউ নিতে পারবে না। কিন্তু কোনো দোকানে এই নিয়মটা মানতেছে না, কোনো দোকানে এই নিয়ম চলে না। যার যার মতো করে তারা বিক্রি করতেছে, কে দেখে? তাহলে এর জন্য যেটা করতে হবে, সেটাকে জনগণের জাগ্রত হতে হবে। যেখানে দেখবে এইভাবে মানে সিন্ডিকেট হচ্ছে, সেখানে ধরে মাইর দিতে হবে। মাইরের উপরে কোনো ওষুধ নেই। এই দেশে প্রশাসন বলে কিছু নেই, প্রশাসনরা কিছুই করে না, তারা শুধু দেখে, তামাশা দেখে। মানে বিষয়টা হচ্ছে, একজন পুলিশ মনে করেন একটা চোর ধরে সন্দেহজনক ভাবে, তাকে পিটাইয়া তার রফা দফা শেষ করে দেয়। এরপরে খবর পায় যে না, ওই লোকটা আসলে চুরি করে নাই, নির্দোষ। ততক্ষণে ওই চোরের 12টা জানের শেষ। তো আমাদের অবস্থা হয়েছে সেরকম, যে হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে কোটি কোটি টাকা সিন্ডিকেটরা হাতিয়ে নিয়ে গেছে। 1200 টাকার গ্যাস সিলিন্ডারের দাম হলো 2600 টাকায় বিক্রি করতেছে। ততক্ষণে দেশের 12টা বেজে গেছে, মানুষের কাহিনী শেষ। তাহলে একজন মানুষ তার বাসায় গ্যাস রান্না বান্না করতে হলে এখন 2600 টাকা হলেও তাকে গ্যাস নিতে হবে, কেননা না খেয়ে তো আর থাকতে পারবে না। তাহলে কিভাবে চলবে সরকারি কর্মচারীরা? আজকে একজন রিক্সাওয়ালা একদিন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায়, 1000 টাকা নিয়ে ঘরে ফেরে। আর আমাদের একজন সরকারি কর্মচারী সারাদিন অফিস করে, তার বেতন হয় 275 টাকা।